আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব 6। শারীরিক সম্পর্ক শেষে তরঙ্গিনী এবং সম্রাট একে অপরকে ছেড়ে যেতে চায় না, কিন্তু নৃপেন্দ্র যদি এই অভিসারের কথা জানতে পারে তাহলে তো ওদের ছাড়বে না। তাছাড়া কালকে একটা গুরুত্বপূর্ণ কাজে সম্রাটকে যেতেই হবে, তাই ইচ্ছা না করলেও ওদেরকে আলাদা হতেই হয়। তরঙ্গিনী বিদেশে একা একা থাকত। ও পাশ্চাত্য সভ্যতা অনেক কাছ থেকে দেখেছে, কিন্তু কারোর প্রতি ভালোবাসা গড়ে না ওঠায় ও কোনো পুরুষের এত সান্নিধ্যে কখনো আসেনি। ওর কাছে শারীরিক সম্পর্ক একেবারেই নতুন। ভালোবাসার মানুষটাকে একান্ত নিজের কাছে পাওয়ার পর ওর আর অন্য কিছু ভালো লাগে না। ও নিজের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে বাড়ি এসে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে যায়। এতক্ষণ বোনের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল স্রোতস্বিনীর, কিন্তু যখন দেখে ওর বোন বাড়ি ফিরে এসেছে তখন ওর আর এখানে থাকতে ইচ্ছে করে না। ও নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আয়নার জিমের উদ্দেশ্যে। ও অনেকবার চেষ্টা করেছে বিদ্যুতের সঙ্গে কথা বলার, কিন্তু বিদ্যুতের মোবাইল নাম্বার সুইচ অফ বলায় ও চিন্তিত হয়ে পড়ে। বিদ্যুতের সঙ্গে ওকে যে দেখা করতেই হবে। আসলে বিদ্যুৎ ওর কে হয় বা ওদের মাঝখানে যে ঠিক কী সম্পর্ক সেটাও জানে না, কিন্তু ওর মনে হয় ওর মনের শান্তির জন্য হলেও ওকে বিদ্যুতের সঙ্গে দেখা করতেই হবে। জিমে বিদ্যুৎ আছে, চাবির জন্য আয়নাকে আর বিরক্ত করতে হয় না। আয়না জানে মাঝে মাঝে বিদ্যুৎ এখানে থাকে, তাই একটা নির্দিষ্ট জায়গায় জিমের চাবি রেখে যায়। সেই চাবিটা নিয়েই তালা খুলে বিদ্যুৎ জিমে ঢুকে পড়ে। আজ ভীষণ ক্লান্ত লাগায় ও শুয়েও পড়েছিল। এখন যখন বুঝতে পারে যে বাইরে কেউ এসেছে তখনও সচেতন হয়ে যায়। এখন তো কারোর আসার কথা নয়, তাহলে কে এসেছে? সন্তর্পণে দরজা খুলে বিদ্যুৎ যখন দেখে ওর সামনে স্রোতস্বিনী দাঁড়িয়ে আছে, তখন ওর বিস্ময়ের পরিমাণ আরও বেড়ে যায়। আপনি আপনি এখানে? আপনি কেমন করে জানলেন আমি এখানে আছি? জানতাম না, কিন্তু আমার মনে হলো যে তুমি এখানেই আছো, তাই মনে হলো আগে এখানেই আসি। অবশ্য তুমি এখানে না থাকলে অন্য কোথাও দেখতাম। আমি কি ভিতরে আসতে পারি? নিজের ব্যবহারের কারণে বিদ্যুৎ নিজেই অপ্রস্তুত হয়ে পড়ে ও তাড়াতাড়ি দরজা থেকে সরে যায়। আসবো ভিতরে? আমিও না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, প্লিজ আসুন। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আপনি ঠিক আছেন? তরঙ্গিনী কেমন আছে এখন? কিছু না বলেই ছোট্ট বিছানায় চুপ করে শুয়ে পড়ে স্রোতস্বিনী। আর কিছু বলতে ভালো লাগছে না ওর। খালি মনে হচ্ছে যদি বিদ্যুৎ ওর পাশে থাকে, বিদ্যুতের সঙ্গে যদি সব অনুভূতি ভাগ করে নিতে পারে, তবে তার থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই ওর। মানুষের শারীরিক ভঙ্গিমা ভালো করে বুঝতে পারে বিদ্যুৎ, তবে স্রোতস্বিনী যে ক্লান্ত সেটা বোঝার জন্য ওকে আলাদা করে অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। ও আর আলাদা করে কিছু বলেও না। ও স্রোতস্বিনীর পাশে শুয়ে পড়ে। ওদের দুজনের মধ্যে কোনো কথা হয় না, কোনো সম্পর্কও হয় না, তবে ওদের দুজনের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি। সেই শান্তি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে প্রকৃতির মধ্যেও। ওরা যে কখন ঘুমিয়ে পড়ে তা ওরা নিজেরাও জানে না। অন্যান্য দিন সকালবেলা আয়না যে সময় জিমে আসে সেই সময় এসে দেখে বাইরে তালা দেওয়া নেই, তার মানে ভিতরে বিদ্যুৎ আছে। এখন জিমে বিদ্যুতের থাকা নিয়ে ও এতটুকুও অবাক হয় না। বিদ্যুৎ কত রাত যে ওর নিজের বাড়িতে যায় সেটা বোধহয় হাতে গুনে বলা যাবে। অত্যন্ত স্বাভাবিকভাবে দরজা খুলে ভিতরে ঢুকে বিদ্যুৎকে ঠিক ডাকতেই যাবে, এমন সময় বিছানার পাশাপাশি ঘুমিয়ে থাকা বিদ্যুৎ এবং স্রোতস্বিনীকে দেখে ও হতবাক হয়ে যায়। দুজনে পাশাপাশি বিছানায় ঘুমিয়ে থাকবে সেটা তো কল্পনাও করতে পারেনি। তবে ওর যে খারাপ লেগেছে সেটাও নয়, বরং বিদ্যুতের জন্য ওর ভালোই লাগে। এই ছেলেটা অনেক দুঃখ পেয়েছে, নিজের মনের কথা ঠিকমতো কাউকে বলতেও পারে না। আর
স্রোতস্বিনীকে তো ও ভালোভাবে চেনে না, কিন্তু যতটুকু দেখেছে তাতে মেয়েটাকে খারাপ বলে মনে হয়নি ওর। কিন্তু এমন যদি আয়না হঠাৎ করে ঘরে ঢুকে যায় তাহলে ওরা অপ্রস্তুতে পড়তে পারে, এটা ভেবে ও বাইরে চলে যায়। তারপর বাইরে গিয়ে জোরে জোরে জিমের যন্ত্রপাতিতে এমনভাবে শব্দ করে যেন মনে হয় যে ও সবে বাইরে থেকে এসেছে। আয়নার পরিকল্পনা মতোই বাইরে থেকে আসা জোরালো শব্দে স্রোতস্বিনী এবং বিদ্যুতের ঘুম ভেঙে যায়। ওরা তাড়াতাড়ি উঠে বসে। গতকাল রাতে ওরা যে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা ওরা নিজেরাও জানে না। গতকাল সারা রাত এক বিছানায় পাশাপাশি ঘুমিয়ে থাকলেও ওদের কোনো রকম অস্বস্তি হয়নি, কিন্তু এখন দিনের বেলা যখন অন্য কারোর অস্তিত্ব অনুভব করে তখন ওদের একটু সংকোচ হয়। মনে হয় আয়না এসেছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আয়নাই এসেছে মনে হয়। ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। না না, আপনি আপনি এখানে থাকুন, আমি দেখছি। বিদ্যুতের মধ্যে থাকা সংকোচের কারণ বুঝতে পেরে স্রোতস্বিনী আর আপত্তি করে না। বিদ্যুৎ বাইরে গিয়ে দেখে সত্যি সত্যি আয়না এসেছে। যেন আজকে এর আগে আয়না ওকে দেখেনি, এখন হঠাৎ করে দেখছে। সেইভাবেই মেয়েটা বিস্মিত হওয়ার ভান করে বিদ্যুৎকে দেখে। কি রে, এরম করে কি দেখছিস? তুই কখন এলি বিদ্যুৎ? আমি আমি তো এই ভোরবেলা এসেছি। ও, ভোরবেলা এসেছিস? আচ্ছা বেশ, ঠিক আছে। বলছি কিছু খেয়েছিস? হ্যাঁ, ওই ওই আর কি, রাত্রেবেলা খেয়েছিলাম। আচ্ছা, এই বলছি তোর সঙ্গে কি আর কেউ আছে রে? না মানে ঘরের বাইরে তো জুতো দেখতে পাচ্ছি। এটা তো রীতের জুতো নয়। হ্যাঁ, ওটা স্রোতস্বিনীর জুতো। ও ভোরবেলা এসেছিল। ভোরবেলা? হ্যাঁ, কেস নিয়ে একটু আলোচনা করার ছিল, ওই আর কি। আয়নার মনে মনে একটু হাসিই পায়, তবে ও যে সবটা জানে সেটা আর বলে না। আয়না একটু ভাবে, তারপর মুখটা গম্ভীর করে রাখে আর বলে, আব, আচ্ছা, তার মানে তোরা ভোরবেলা এসেছিস। ঠিক আছে। তা এক কাজ কর, শোন, তোরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কিছু খেয়ে নে। না না, আমি খাবো না আয়না, আসলে আমাকে বাড়ি যেতে হবে, আমার বোন বাড়িতে একা আছে। স্রোতস্বিনী ভিতরে বসেছিল, ও এবার বাইরে বেরিয়ে আসে। বিদ্যুৎও এতক্ষণে অনেকখানি স্বাভাবিক হয়ে ওঠে। হ্যাঁ, আচ্ছা, তখন আপনার মুখ দেখে মনে হচ্ছিল আপনার কোনো সমস্যা হচ্ছে। আপনি তখন পরিষ্কার করে কিছু বললেন না আমায়। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে ওই বোনকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল আর কি। এখন তরঙ্গিনীর মনের অবস্থা ঠিক হতে অনেকটাই সময় লাগবে। ও দেশে ফিরেই কিডন্যাপ হয়েছিল। এটা যে ওর মনের ওপর কতখানি এফেক্ট ফেলেছে সেটা আমরা চাইলেও কল্পনা করতে পারবো না। আর আপনি যেহেতু আপনার বোনকে এত ভালোবাসেন, তাই আপনারও কষ্ট পাওয়া স্বাভাবিক। বাট বিলিভ মি, সব ঠিক হয়ে যাবে। টাইম হিলস। হুম। আচ্ছা বিদ্যুৎ, তোমাকে কাল একটু অন্যরকম লাগছিল, মানে আমার মনে হচ্ছিল তুমি খুব ক্লান্ত। কি হয়েছে? আর তোমাকে এতবার ফোন করেও ফোনে পেলাম না। তোমার ফোনে কি কিছু হয়েছে? না মানে তোমার ফোন তো কখনো সুইচ অফ থাকে না। ওই ফোন নাম্বারটায় আমাকে আর পাবেন না। আমার নতুন ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দেব, আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কেন? না মানে ওই নাম্বারটাতে আর যোগাযোগ করতে পারবো না কেন? ও আচ্ছা, আপনি বোধহয় তদন্তের জন্য এমনটা করেছেন, তাই না? ঠিক ঠিক আছে, ঠিক আছে। স্রোতস্বিনীর মধ্যে থাকা সংকোচ অনুভব করে বিদ্যুৎ। আর তারপরই সেই সংকোচটাকেই মুছিয়ে দিতে ও এগিয়ে আসে। আরে না না, তেমন কিছু নয়। আসলে আমি আর আইবিতে নেই। ওটা তো আমার আইবির নাম্বার, তাই ওই নাম্বারে আপনি আর আমাকে পাবেন না। তাছাড়া মোবাইলটাও আমার কাছে আর নেই, ওটা চুরি হয়ে গেছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনার মোবাইল চুরি হয়ে গেছে? আর কি বললেন আপনি একটু আগে? আপনি আর আইবিতে নেই মানে? কি বলতে চাইছেন আপনি? এতক্ষণ আয়নাও মনে মনে বেশ মজা পাচ্ছিল, কিন্তু বিদ্যুতের এই কথা শুনে ওর মুখটাও গম্ভীর হয়ে ওঠে। কি হয়েছে বিদ্যুৎ? আমাকে যাতে ফাঁসাতে পারে তাই নৃপেন্দ্র আমার থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আর ওরই কথায় আমি
সাসপেন্ড হয়ে গেছি। আশেপাশে কোথাও বজ্রপাত হলে যেভাবে মানুষ চমকে ওঠে, ঠিক সেইভাবেই স্রোতস্বিনী এবং আয়না দুজনেই চমকে ওঠে। এমন কিছু যে ঘটতে পারে সেটা কেউই আশা করেনি। মানে সাসপেন্ড হয়ে গেছিস মানেটা কি? তুই যেটা শুনেছিস সেটা ঠিকই শুনেছিস। সাসপেন্ড হয়ে গেছি, তার মানে আমি সাসপেন্ড হয়ে গেছি। নৃপেন্দ্র বুঝতে পারছিল যে আমি ওর জন্য থ্রেট হয়ে যাচ্ছিলাম, তাই ও আমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। ওই লোকটার এত বড় সাহস! সবকিছু কেড়ে নিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েও ওর শান্তি হয়নি। ওর এত সাহস, এবার ও তোমার চাকরিটাও কেড়ে নিয়েছে। স্রোতস্বিনী এতক্ষণ বেশ চুপচাপ ছিল, কিন্তু বিদ্যুতের কথা শুনেও প্রচণ্ড রাগে চাপা গর্জন করে ওঠে। স্রোতস্বিনী যে ভীষণ রেগে গিয়েছে সেটা বুঝতে বিদ্যুতের অসুবিধা হয় না। স্রোতস্বিনী, আপনার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমি সব সামলে নিতে পারবো। সামলে নিতে পারবো বললেই তো আর সামলে নেওয়া যায় না। ওর এত বড় সাহস, ও তোমাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। আমি তো জানি এই জবটা তোমার কাছে শুধু জব ছিল না, তুমি এই কাজটাকে শ্রদ্ধা করো। আর ও সেই কাজটাই কেড়ে নিয়েছে। ওর জন্য আমার বোন কিডন্যাপ হয়ে গিয়েছিল। ওর ষড়যন্ত্রেই রোহন আমার জীবনে এসেছিল, ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, আমার জীবনটা শেষ করে এবারও তোমাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। না, ওর প্রাপ্য শাস্তি এবার ওকে পেতেই হবে। কি করবেন আপনি? আমি জানি না আমি কি করব, তবে আমি কিছু তো একটা করবই। ও কি ভেবেছে ও সবার উপরে আছে? ওর উপরে কেউ নেই না। টাকা টাকা দিয়ে সবকিছু করতে চায়। আমিও দেখতে চাই টাকা দিয়ে আমি কি করতে পারি। স্রোতস্বিনী, আপনি কিচ্ছু করবেন না। ডু ইউ হিয়ার মি? কিচ্ছু করবেন না আপনি। স্রোতস্বিনীর কানের মধ্যে কোনো শব্দই যাচ্ছে না। ও এখান থেকে দ্রুত বেগে বেরিয়ে যায়। বিদ্যুৎও ওর পিছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই স্রোতস্বিনী গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বিদ্যুৎ নিজের বাইক বের করে স্রোতস্বিনীকে অনুসরণ করতে থাকে। এখনো সোনার চাকতিটা পাসনি বৃন্দা? বৃন্দা নৃপেন্দ্রর পা টিপে দিচ্ছে। নৃপেন্দ্র চোখ বন্ধ করে নিজের আসনে বসে আছে। তবে ও যে বেশ চিন্তিত হয়ে আছে তা ওর কপালে থাকা ভাঁজ দেখে ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছে। না গুরুজি, এখনো পাওয়া যায়নি। আমরা ওদেরকে নানা রকমভাবেই ভয় দেখানোর চেষ্টা করেওছি। ওর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু সত্যি সত্যি নূপুরের মা জানে না যে কোথায় চাকতিটা আছে। আর ওর ভাই? দেখুন গুরুজি, ওর ভাইকে নূপুর সব দিক থেকেই দূরে রাখতো। তাছাড়াও ওর ওই ভাইটাও বাড়িতে থাকে না, সব সময় পড়াশোনা নিয়ে থাকে কিনা। আমি নিজে কৌশলে ওর ভাইয়ের থেকে জানতে চেয়েছি, কিন্তু ওর ভাই সত্যি জানে না গুরুজি। তবে জানেন, ওর মায়ের চোখ মুখ দেখে মনে হয় কিছু না কিছু জানে। অন্তত মেয়ে কি কাজের সঙ্গে যুক্ত, বাড়িতে সোনার চাকতি ছিল, সেসব জানতোই মনে হয়। মা মেয়ে সোনার দোকানেও গিয়েছিল চাকতিটা বিক্রি করতে, কিন্তু ওই নূপুরের মৃত্যুর পর থেকে আর চাকতি খুঁজে পাচ্ছে না। মনে হয় নূপুর মরার আগে চাকতিটা কোথাও লুকিয়ে রেখেছিল, শেষ পর্যন্ত আর বলে যেতে পারেনি। তাহলে তো ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, যার জন্য আমার এত টাকার ক্ষতি হয়ে গেল, যার থেকে আমি কোনো রকম লাভ পাবো না। তাকে বাঁচিয়ে রাখা মানে শুধু শুধু প্রকৃতির সম্পদের অপব্যবহার করা। আমি তো প্রকৃতির সম্পদের অপব্যবহার করতে দিতে পারি না, তাই না? তুই এক কাজ কর, তুই ওদেরকে শেষ করার ব্যবস্থা কর। আমি আবার প্রকৃতি মাকে বড্ড ভালোবাসি, শুধু শুধু
কোনো কিছু নষ্ট করা আমার একদম পোষায় না। ভূতে লোকহিতায় চ বয়ং প্রকৃতিং রক্ষাম সর্বজন সুখায় মাতারং চপলায়মঃ বচনেন ধর্ম কর্মণি স্বার্থ এবং সত্যং পথং ভয়ং অনুবর্তমঃ। অর্থাৎ প্রাণীদের মঙ্গল ও লোক কল্যাণের জন্য আমরা প্রকৃতিকে রক্ষা করি, সমস্ত মানুষের সুখের জন্য আমরা মাকে রক্ষা করি। বাক্যে আমাদের ধর্ম আর কাজে আমাদের স্বার্থ। এইভাবেই আমরা সৎ জনের পথ অনুসরণ করি। নৃপেন্দ্রর মুখে আস্তে আস্তে হাসি ফুটে উঠতে থাকে। জাত শিকারী নিশ্চিত রূপে শিকার পেলে যেভাবে ধীরে ধীরে শিকার করে, নৃপেন্দ্রর প্রতিক্রিয়া এখন ঠিক সেই রকম। স্রোতস্বিনী জোরে গাড়ি চালাচ্ছে, ওর পিছনে বাইক চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ, কিন্তু কিছুতেই স্রোতস্বিনীর গাড়ির সামনে যেতে পারছে না। কিছু করতে না পেরে ও পাশের একটা সরু গলিতে ঢুকে যায়। তারপর স্রোতস্বিনীর গাড়ির সামনে বাইকটা দাঁড় করিয়ে দেয়। স্রোতস্বিনীর বদলে যদি কোনো অনভিজ্ঞ গাড়ি চালক হতো তবে আজ একটা বড়সড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। স্রোতস্বিনী কোনো রকমে গাড়িটা থামিয়ে দেয়। ও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বিদ্যুতের কাছে ছুটে যায়। আরে উইনসেন, কি করছিলে তুমি? আর একটু উড়ে কি হতে পারতো বলো তো? আর আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা কি? আপনি নৃপেন্দ্রর সামনে যাবেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? নৃপেন্দ্র কতখানি শক্তিশালী আর কতখানি ভয়ঙ্কর জানেন না আপনি? জানেন না আপনি ওর সামনে গিয়ে লড়াই করবেন? কি ক্ষমতা আছে আপনার? আমার ক্ষমতা কত দূর আছে আমি জানি না, তবে ও আমার সব কটা ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে করে দিয়েছে, তাদের জীবন নিয়ে খেলা করেছে। আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেব সেটা তো হতে পারে না। বিদ্যুৎ স্রোতস্বিনীর চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। ও ভেবে পায় না এই মেয়েটাকে কি বলা উচিত। আস্তে আস্তে ও দৃষ্টি নরম হয়ে আসে। ও স্রোতস্বিনীকে জড়িয়ে ধরে। এইভাবে নয়, এইভাবে নিজের ক্ষতি করা ছাড়া আর কিছুই হবে না। আমাদেরকে মাথা ঠান্ডা করে নৃপেন্দ্রের ব্যবস্থা করতে হবে। নৃপেন্দ্র কতখানি ভয়ঙ্কর সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় যে কোনো ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। স্রোতস্বিনী বিদ্যুতের চোখের দিকে তাকিয়ে থাকে। ওর উত্তেজনা অনেকখানি কমে যায়। তবে ওরা ওইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। গাড়ির আওয়াজ আর পথচারীদের কুমন্তব্যে ওদেরকে দূরে সরে যেতেই হয়। এই যে তোমরা অন্য জায়গায় গিয়ে এইসব করে বেড়াও তো। রাস্তার মাঝখানে এসব করার জায়গা নয় এটা। হ্যাঁ, তোমাদের জন্য কত লোকেদের অসুবিধা হচ্ছে জানো? এদের জন্য বাচ্চাদের নিয়ে না রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। বিদ্যুৎ প্রতিবাদ করতে ওই লোকটার দিকে আগ্রাসীভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই স্রোতস্বিনী ওকে আটকে দিয়ে চোখের ইশারায় ওকে থামার কথা বললে বিদ্যুৎ আর কিছু বলে না। স্রোতস্বিনী ওর গাড়িতে উঠে ওখান থেকে চলে গেলে বিদ্যুৎও ওর বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় বিদ্যুৎ যে কাণ্ডটা করছিল সেটা সত্যি ভয়ঙ্কর হয়ে উঠতে পারত, কিন্তু ওর মনে হয়েছিল স্রোতস্বিনীর যদি কিছু হয়ে যায় তাহলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না। অন্য সময় হলে ও এই রকম হঠকারী সিদ্ধান্ত হয়তো নিত না। স্রোতস্বিনী ওর কে হয় ও জানে না, কিন্তু ওর কেবলই মনে হয় যদি স্রোতস্বিনীর কিছু হয়ে যায় তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর ও সেই ক্ষতি কিছুতেই মেনে নিতে পারবে না। বিদ্যুৎকে একবার বাড়িতে যেতে হবে। বৃন্দা ওকে আক্রমণ করার পর থেকে ও বাড়িতে যায়নি। এখন ওর ফোনও নেই। বাড়ি থেকে যোগাযোগ করতে না পারলে চিন্তা করবে। তাছাড়া ওর দাদা কি করে, কি করে অত ভালো বন্দুক চালাতে পারে, সেই খটকাটা এখনও ওর মাথার মধ্যে রয়ে গেছে। ও অনেকবার ভেবেছে এটা নিয়ে চিন্তা করবে না, হয়তো বিপদে ছিল ভেবেই দাদা সত্যি সত্যিই ওইভাবে বন্দুকটা তুলে নিয়েছিল, কিন্তু কিছুতেই ও সেই দৃশ্যটা ভুলতে পারে না।
বাড়িতে এসে বিদ্যুৎ প্রথমেই ওর মায়ের কাছে যায়। ওর দাদা, বৌদি আর ভাইঝি বাড়িতে নেই। ওরা একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছে। সুপ্রিয়াকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সুপ্রিয়া যেতে না চাওয়ায় ওরা তিনজনেই যায়। মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর বিদ্যুৎ ওর নিজের ঘরে যেতে যাবে, এমন সময় দেখে নূপুরের ভাই স্পন্দন এসেছে। নূপুরের উপর বিরক্ত হলেও স্পন্দনকেও খুবই ভালোবাসে। স্পন্দন শুধু পড়াশোনায় অসাধারণ তাই নয়, বরং সমস্ত রকম শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ও নিজের পায়ে দাঁড়াতে চায়। কারোর দয়ার পাত্র না হয়ে নিজের যোগ্যতায় নিজের পরিচিতি গড়ে তুলতে চায়। একে স্পন্দন, তুই তুই এতটা পথ এইভাবে এলি কেন? খুব কষ্ট হচ্ছে না তোর? আরে আরে বস, এখানে বস বলছি। একটু শরবত করে দি, দাঁড়া। মা সবে ঘুমোতে গিয়েছে, আমিই করে আনি। না দাদা, থ্যাংক ইউ, আমি খেয়েই এসেছি। আসলে তোমাকে তো ফোনে পাচ্ছিলাম না, তাই তোমার বাড়িতে চলে এসেছি। মাকে তো সবসময় বলা যায় না, মায়ের অনেক কাজ থাকে। তাছাড়া আমাকে তো হাঁটতে হয় না, আমি তো হুইল চেয়ারে বসেই আসি, আমার অসুবিধা হয় না। হ্যাঁ সেটাই, আমাদের এই রাস্তায় তোর কতখানি সুবিধা হয় সে আমি খুব ভালো করেই জানি স্পন্দন। আর হ্যাঁ, আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে, সেই জন্য যোগাযোগ করতে পারছিলিস না। আমি একটা অন্য নাম্বার তোকে দিয়ে দেব, তুই তাতে যোগাযোগ করিস। কিন্তু এখন তোর কি দরকার সেটা বললি না তো? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? তুই কিন্তু আমাকে নিঃসংকোচে বলবি সবটা। তোর দিদি নেই বলে ভাববি না যে তোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। স্পন্দন বিদ্যুতের হাতে আলতো করে চাপ দেয়। ও যে বিদ্যুৎকে কতখানি ভরসা করে সেটা বোধহয় এই স্পর্শেই স্পষ্ট হয়ে ওঠে। আমি জানি দাদা, আমি জানি, সেই জন্যই তো তুমি এত কিছুর পরেও আমাদের সাহায্য করো। ওসব কথা বাদ দে, বাড়িতে তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, বাড়িতে ঠিক আছে। আসলে আমি আর এক সপ্তাহ পরে কেরালায় চলে যাব। ওখানের একটা সায়েন্স কলেজে আমি চান্স পেয়েছি। হ্যাঁ, 1 বছরের ড্রপ হবে, কিন্তু ওখানে রিসার্চ করার সুযোগ পাবো। একটা খুব ভালো স্কলারশিপ পেয়েছি। তাই? আরে ভাই, এ তো খুব ভালো খবর, কংগ্রাচুলেশনস, খুব ভালো খবর। আমি জানতাম তুই ঠিক পারবি, আর পেরেছিসও। না দাদা, আমি একা পারতাম না। স্রোতস্বিনী দিদি যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে সত্যি এই সুযোগটা আমি হয়তো পেতাম না। স্রোতস্বিনী? বিদ্যুৎ অবাক হয়ে স্পন্দনের মুখের দিকে তাকায় উত্তরটা পাওয়ার জন্য। হ্যাঁ, স্রোতস্বিনী দিদি তো আমাকে এই স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, না হলে কবে থেকেই তো অ্যাপ্লাই করছিলাম। স্রোতস্বিনী দিদির মনটা খুব ভালো। ও একদিন আমাদের বাড়িতে এসেছিল, আমার কথা শুনে দিদি এই স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। বিদ্যুতের খুব ভালো লাগে। স্রোতস্বিনীর জন্য ওর গর্ববোধ হয়। এই রকম পরিস্থিতিতে যখন স্রোতস্বিনী নিজেই নানা রকম সমস্যার মধ্যে পড়ে আছে, তখনও মেয়েটা অন্য কারোর কথা ভাবছে, অন্য কাউকে সাহায্য করছে, এটা দেখে বিদ্যুতের খুব ভালো লাগে। স্পন্দন আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ওর মোবাইলটা বেজে ওঠে। মা ফোন করেছে বোধহয়, আমাকে দেখতে না পেয়ে এত চিন্তা করে না। আচ্ছা দাদা, তুমি বলো, এবার তো আমি একা একা থাকবো, এখনো আমার জন্য অত চিন্তা করলে হয়? হ্যাঁ তাই তো, কিন্তু হতেই পারে ওনার কোনো দরকার পড়েছে, কলটা রিসিভ কর। আরে বাবা, মায়েদের চিন্তা হয়, দেখিস না আমার মা আমার জন্য কত চিন্তা করে এখনো। নে নে নে, কলটা রিসিভ কর। ফোনটা খুলে স্পন্দন দেখে ওর মা ফোন করেনি, ফোন করেছেন পাশের বাড়ির কাকিমা। মাঝে মাঝে এই রকম করে ওর মা, মানে পাশের বাড়িতে গেলে তার ফোন থেকেই ফোন করে। এইসবে অভ্যস্ত স্পন্দন, আলাদা কিছু ওর মনে হয় না। ও শান্তভাবেই তাই কলটা রিসিভ করে। হ্যাঁ কাকিমা, মা তোমাকে ফোন করতে বলেছে না? বাড়িতে ফোন আছে, তবু মা তোমাদেরকে খাটাবে বলো? আর তুমিও না, মাকে তো বলবে যে বাড়িতে গিয়ে ফোন করতে। শুধু শুধু এইসব করে, তোমাদের কত কাজ থাকে বলো তো। তোর মার নেই রে বাবা, তোর মার নেই। আসলে তোদের বাড়িতে আগুন লেগে গেছে তো, সেই আগুনে তোর মা পুড়ে
হারিয়ে গেছে। আরে তুই কোথায় আছিস? কখন থেকে আমি তোকে ফোন করছিলাম, ফোনে পাচ্ছি না। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। কি 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 হয়েছে? নিজের কানকেই বিশ্বাস করতে পারে না স্পন্দন। ওর হাত থরথর করে কাঁপতে থাকে। মায়ের মায়ের কি হয়েছে? কি হয়েছে মায়ের? আসলে তোদের বাড়িতে আগুন লেগে গেছে রে। তোর মা তো বাড়ির ভিতরেই ছিল, সে তাই আর বের হতে পারেনি। তুই আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়। স্পন্দনের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। বিদ্যুতের বাড়ির লোকেরা, আয়না, ঋতব্রত, ওরা সকলেই শ্মশানে গিয়েছে। এমনকি টিভিতে খবরটা দেখার পর স্রোতস্বিনীও চলে যায় স্পন্দনের বাড়িতে। সকলের সহযোগিতায়, সকলের সাহায্যে যত দ্রুত সম্ভব ওর মায়ের দাহ কাজ শেষ হয়। তবে স্পন্দন একেবারেই ভেঙে পড়েছে। কদিন আগে ওর দিদিকে হারিয়েছিল, নিজের বলতে একমাত্র ছিল ওর মা। এখন সেই মাও চলে গেল। ওর আর রক্তের সম্পর্কের কেউ রইল না। নির্মল কিছু বলতে পারছে না, চুপ করে স্পন্দনের পাশে বসে আছে। কেউই কিছু বলার মতন ভাষা পাচ্ছে না। প্রথম এই স্তব্ধতা ভঙ্গ করে স্পন্দনী। বিদ্যুৎদা, আমি কি দোষ করেছি বলতে পারো যে সারা জীবন আমাকে শুধু সহ্য করে যেতে হলো? জন্মানোর সময় আমি পঙ্গু হয়ে জন্মালাম। আমার বোঝা যদি বইতে না হতো তাহলে দিদি হয়তো ওই পথে যেত না, আর এখন ওরা হয়তো মাকেও মেরে ফেলতো না। নির্মল এক ঝলক স্পন্দনের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। ছেলেটার দিকে তাকাতেও ওর লজ্জা করছে। এই কাজটা ও করেনি, কিন্তু কে করেছে, কে করতে পারে সেই সম্পর্কে সবটাই স্পষ্ট ধারণা আছে ওর। স্রোতস্বিনী স্পন্দনের হাতটা ধরে। ভাই, ভাই তুমি শক্ত হও। তোমাকে তো বাঁচতে হবে ভাই। তুমি তুমি এরকম করো না। তোমার সামনে গোটা জীবন পড়ে আছে। আমি জানি বাবা মা না থাকলে কেমন মনে হয়, কিন্তু তোমাকে তো নিজের জন্য হলেও বাঁচতে হবে ভাই। তোমাকে নিজের জন্য হলেও বাঁচতে হবে। এক কাজ করো, তুমি কেরালায় গিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করো। আমি কার জন্য বাঁচবো বলতে পারো দিদি? আমি কি করব? আমার আজ নিজের বলতে আর কেউ রইল না। সবাই চলে গেল। ওরা সবাইকে কেড়ে নিল, সবাইকে। কারা? তুমি কাদের কথা বলছো? আমি আমি জানি না ওরা কারা, কিন্তু ওরা বারবার বাড়িতে আসতো, জিজ্ঞাসা করতো মালটা কোথায় লুকোনো আছে, বাড়িতে খোঁজাখুঁজি করতো। কি লুকোনোর কথা বলতো? জানি না কি লুকোনোর কথা বলতো, আমি জানি না। তবে ওরা বারবার আসতো। আমি বলতাম বিদ্যুৎদাকে বলে দিই, কিন্তু মা কখনোই শুনতো না। মা ভয় পেত। ওরাই করেছে, ওরাই মাকে মেরেছে। না হলে মা যা সাবধানী ছিল তাতে মা কখনোই গ্যাস ফেটে মারা যেতে পারে না। কে মেরেছে? আমি জানি না, কিন্তু আমার মনে হয় যারা বাড়িতে আসতো, খোঁজাখুঁজি করতো, তারাই মেরেছে। কি খুঁজতো ওরা? কি জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেল? কে সে? কত শক্তি তার? নির্মল স্পন্দনকে জড়িয়ে ধরে। ওর চোখে জল ভরে উঠেছে, কিন্তু নির্মল আর সেই জল কাউকে দেখাতে পারে না। আজ সকালে যখন বিদ্যুৎ স্রোতস্বিনীকে বুঝিয়েছিল, তারপর স্রোতস্বিনী সবকিছু থেকে দূরে সরে যাবেই ভেবেছিল। কিন্তু আবার যখন এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনাকে ও কাছ থেকে দেখল, তখন ওর আর বুঝতে বাকি থাকলো না যে এই কাজ নৃপেন্দ্রই করিয়েছে। ওর মধ্যে আবারও বিতৃষ্ণা জেগে ওঠে। তবে বিদ্যুৎ জানলে আবার বাধা দেবে বলে এইবারও আর মুখে কিছু বলে না, শুধু ওর হাতের মুঠোটা শক্ত হয়ে আসে। স্রোতস্বিনী জানে অন্য কোনো উপায়ে পৌঁছতে পারবে না নৃপেন্দ্রর কাছে, কিন্তু ওর কাছে টাকা আছে, আর এই টাকায় ও চাইলে নৃপেন্দ্রর আশ্রমে ঢুকতে পারে। সেই মতো ওর কোম্পানির ম্যানেজারকে বলে নৃপেন্দ্রর আশ্রমে টাকা দেওয়ার কথা। তবে একটাই শর্ত, ও নিজে আশ্রমে গিয়ে টাকা দিয়ে আসবে। ওর কথা মতো ওর ম্যানেজার নৃপেন্দ্রর আশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। প্রচুর লোক আশ্রমের জন্য টাকা দিতে চায়। আশ্রম কর্তৃপক্ষ তাই এক বাক্যে রাজি হয়ে যায়।
নৃপেন্দ্রর করা অপরাধের কথা বৃন্দা, সম্রাট, নির্মলের মতো 2-4 জন জানে। আশ্রমের বাকি সকলের কাছেও নিজের ভালো মানুষই মুখোশটা পরেই থাকে। আশ্রম কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল স্রোতস্বিনী আশ্রমে টাকা দিয়ে আসতে পারে। সেই মতো চিন্তা করতে করতে স্রোতস্বিনী বাড়ি ফিরছিল। এমন সময় ও বোনের ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়। তরঙ্গিনী হাতে একটা ছবি নিয়ে সেই ছবির সঙ্গে কথা বলছে। ধ্রুব, ধ্রুব, তুমি কবে আসবে? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো তো? তুমি কি সত্যি এই জগৎটা ছাড়তে পারো না? হ্যাঁ, আমি জানি তুমি বলবে এই জগৎটাকে ছাড়া তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই জগৎ নিয়ে থাকলে হবে বলো? আমাদের তো এখান থেকে বের হতে হবে ধ্রুব, আমাদের সংসার করতে হবে। তুমি বলো ওখানে কত রিস্ক। আমি জানি তুমি অনেক শক্তিশালী, তবু তোমার জন্য আমার বড্ড ভয় করে। তুমি পুরো পৃথিবীর কাছে সম্রাট হলেও আমার কাছে যে ধ্রুব, আমি শুধু তোমাকে একটু ভালোবাসতে চাই। আমি তোমার সঙ্গে থাকতে চাই ধ্রুব। আমি আমার জীবনের প্রত্যেকটা দিন শুধু তোমার সঙ্গে কাটাতে চাই। তরঙ্গ। তরঙ্গিনী ভেবেছিল ওর দিদি বাড়িতে নেই, সেই মতো স্বাধীনভাবে ওর মনের কথাগুলো বলতে পারছিল। এখন হঠাৎ করে ওর দিদির কণ্ঠস্বর শুনে ও হতবাক হয়ে দরজার দিকে তাকায়। রাগে ওর দিদির হাত পা থরথর করে কাঁপছে। তরঙ্গ, এসব কি শুরু করেছিস তুই? দিদি তুমি? আমি ভাবতাম তুই ছোট, সেই জন্য তুই কিছুই বুঝতে পারছিস না, কিন্তু তোর মাথায় যে একেবারে বুদ্ধি নেই, তুই যে একটা অস্ত গবেট, সেইটা আমি কোনোদিন ভাবিনি। হ্যাঁ, তুই একটা অপরাধীকে ভালোবাসিস? যে সম্রাট তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, সেই সম্রাটকে তুই ভালোবাসিস? তুমি ভুল ভাবছো দিদি। সবাই সবাই ধ্রুবকে যা ভাবে ও কিন্তু সেটা নয়, ও আলাদা দিদি। তুমি ধ্রুব? কে ধ্রুব? আসলে সম্রাটের আসল নাম ধ্রুব। ও অন্যদের মতো নয় দিদি। ও খুব ভালো, তুমি আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ, ও কতটা ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। তোকে কিডন্যাপ করে আমাকে ভয় দেখানোর সময় তুই কতটা কষ্ট পাচ্ছিস সেই ভিডিওটা আমাকে দেখানো হয়েছিল রে। ওই রকম একটা শয়তানকে তুই ভালোবাসিস? ছি, তুই কি অন্ধ হয়ে গেছিস? এতক্ষণ তরঙ্গিনী ওর দিদিকে তবুও বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এই কথাগুলো শুনে ওরও মাথা গরম হয়ে যায়। ও চাপা গর্জন করে ওঠে। দিদি, এসব কথা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না। মানে কি বলতে চাইছিস তুই? কি করেছি আমি? কাম অন দিদি, তুমি এমন ভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। তুমি কিছুই করোনি। আমিও তো বলছি, আমাকে পরিষ্কার করে বল, বল আমি কি করেছি? কি করেছি আমি যার জন্য তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? ওই অপরাধীটা তোর ব্রেন ওয়াশ করেছে রে। ছি, তুই ঠিক ভুলটুকুও বুঝতে পারছিস না। ও আমার কোনো ব্রেন ওয়াশ করেনি দিদি, বরং যেটা সত্যি সেটাই দেখিয়েছে। আমি তোমাকে ভালোবাসি বলে সেই সত্যিটা দেখার পরেও এতদিন মানতে চাইনি। বলেছি না, আমার দিদি কখনো এরকম কাজ করতে পারে না। তরঙ্গিনীর হাত শক্ত করে চেপে ধরে স্রোতস্বিনী। তরঙ্গ, বল আমাকে, বল কি দেখেছিস তুই? কি দেখেছিস? বল আমাকে, খুলে বল, বল। আমি নিজের চোখে দেখেছি দিদি, তুমি গান স্মাগলিং করো। তুমি একটা হোটেলে গিয়ে গান দিয়ে এসেছো। আমি কিছু জানি না ভেবেছো না? এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে মাটি কেঁপে ওঠে স্রোতস্বিনীর। ও পড়েই যেত, কোনো রকমে নিজেকে সামলে নেয়। সেই দিন ও পার্সেলে কি দিয়ে এসেছিল জানে না, তবে সেটা যে খারাপ কিছু ছিল সেটা জানে।
এখন যখন শোনে যে ও সেদিন বন্দুক দিয়ে এসেছিল, তখনও কিছু বলতে পারে না। তবে এইভাবে ওর দিদিকে দেখে তরঙ্গিনীর মুখে বিদ্রুপাত্মক হাসি ছড়িয়ে পড়ে। তোমার আসল সত্যিটা চিনে গিয়েছি বলে খুব খারাপ লাগছে, তাই না দিদি? আসলে কি বলতো, আমরা সকলেই কম বেশি অপরাধী। আর আমি তোমাকে জাজ করিনি দিদি, কারণ তুমি আমাকে বড় করতেই হয়তো এই পথটা বেছে নিয়েছ। সম্রাটও কিন্তু তাই করেছে। তাহলে আমি কেন তোমাকে ভালোবাসবো আর ওকে ঘৃণা করব বলতে পারো আমাকে, যেখানে তোমরা দুজনেই সমান? দেখ তরঙ্গ, আমি তোকে আবারও বলছি, ও তোর ব্রেন ওয়াশ করেছে বোন, ও তোর ব্রেন ওয়াশ করেছে। তুই কেন বুঝতে পারছিস না? তবে শোন, আমি যাতে ওই কাজটা করতে বাধ্য হই সেই জন্য ও আমাকে প্রেশারাইজ করেছিল। ওখানে ওখানে যে তোকে একজন রেপ করার চেষ্টা করছিল, সেটাও আমাকে ফোনেতে জানিয়েছিল। আমি তোকে বাঁচাতে বাধ্য হয়ে ওটা করেছি। হ্যাঁ জানি তো দিদি, বাধ্য হয়েই তো সবাই করে। আসলে কেউ নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে আর কেউ খারাপ। অন্তত ও তোমার মতো মুখোশ পরে থাকে না দিদি, তোমার মতো ভালো দেখানোর অভিনয়টাও করে না। বেশ, বুঝলাম, তোকে এখানে আর থাকতে হবে না, বুঝলি? আমি ঠিক করে নিয়েছি, আর আমি বুঝতেও পেরেছি তোর এখানে আসাটাই সব থেকে বড় ভুল হয়েছে। ইয়েস, তুই যদি এখান থেকে চলে যাস তাহলে তাহলে তো সম্রাট আর তোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ইয়েস, তাহলে ও আর তোর ব্রেন ওয়াশও করতে পারবে না। তাতেই তুই ভালো থাকবি রে বোন, ভালো থাকবি। মানে কি বলছো তুমি দিদি? আমি এখান থেকে কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি আমার ধ্রুবর কাছে থাকবো। না, তুই কারোর কাছে থাকবি না, তুই আবার লন্ডনে ফিরে যাবি। আর তুই বলেছিলিস না ওখানে তুই চাকরি করবি? কর কর কর, ওখানে গিয়ে তুই একটা ভালো রকম চাকরি কর। এখানে আর তোর থাকার কোনো দরকার নেই, বুঝলি? না দিদি, তুমি আমাকে জোর করতে পারো না, আমি অ্যাডাল্ট, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো ব্যাস। তুমি আমাকে জোর করে লন্ডনে পাঠাতে পারো না দিদি। পারি, তুই যে মানসিকভাবে অসুস্থ তাই আমি পারি। আর তোর চিকিৎসার প্রয়োজন রে, সেটা যদি কোনো যদি সাইকিয়াট্রিস্ট সাজেস্ট করেন তাহলে আমি তাড়াতাড়ি তোর ভিসাটা পেতে পারি, আমার কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। আর দরকার হলে আমি তোর থেকে দূরে থাকবো, ইটস বেটার। কিন্তু তুই সম্রাটের কাছে যেতে না পারিস যেন, সেই ব্যবস্থাটা আমি ডেফিনেটলি করব। তৈরি থাক, 1 সপ্তাহের মধ্যেই তুই লন্ডনে ফিরে যাবি। না দিদি, আমি যাব না। দিদি শুনতে পাচ্ছ? আমি কোথাও যাব না, তুমি আমাকে জোর করে কোথাও পাঠাতে পারো না, আমি যাব না। স্রোতস্বিনী আর একটাও কথা বলে না। ওর বোনের হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। তরঙ্গিনী দরজা খোলানোর জন্য দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। বাড়ি পুড়ে যাওয়ায় স্পন্দন এখন বিদ্যুতের বাড়িতেই আছে। ওর মায়ের কাজ হয়ে গেলেই ও কেরালায় চলে যাবে। ওর সমস্ত কাগজপত্রই পুড়ে গেছে, তবে সেগুলো বানিয়ে নেবে। আসলে ওকে তো বানাতেই হবে, ও যে আর এখানে থাকতে পারছে না। ওর ব্যথায় সকলে এত কষ্ট পেয়েছে যে কেউ আর ওকে এখানে থাকতে বলতেও পারে না। বরং ছেলেটা যদি বাইরে গিয়ে ভালো থাকে, সেখানে যদি আবার নতুন করে শুরু করতে পারে, তবে না হয় তাই হোক। সুপ্রিয়া নিজের হাতে রান্না করে ওকে খাওয়াচ্ছে, কি কি করতে হবে নিজে সব তদারকি করে করে করিয়ে দিচ্ছে। তবে ও এটাও জানে যে এভাবে ছেলেটার কষ্ট কমবে না, মায়ের জায়গা কেউ কখনোই পূরণ করতে পারবে না। ও সেই চেষ্টাও করে না, শুধু সহমর্মী হয়ে স্পন্দনের পাশে থাকে।
বিদ্যুৎ এই বাড়িতে থাকতে পারে না। ও জানে ও যদি চাকতিটা নিজের কাছে নাও রাখতো তাহলেও নূপুরের মা বাঁচত না। নূপুরের মা যদি এই চাকতিটা বিক্রি করতে যেত তবে নৃপেন্দ্রর লোকেদের কাছে ধরা পড়ে যেত। আর যদি নৃপেন্দ্রর কাছে চাকতিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করত তাহলেও যাতে না নিজের আসল পরিচয় ফাঁস হয়ে যায় সেই জন্য নৃপেন্দ্র আর ওনাকে বাঁচিয়ে রাখত না, মেরে দিত। সবকিছু বোঝার পরেও ও শান্ত হতে পারছে না। ওর মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। ওর বাইকটা নিয়ে পৌঁছে যায় গঙ্গার ধারে, ঠিক সেইখানে যেখানে নূপুরের অস্থি পুঁতে দেওয়া হয়েছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। তার মধ্যেই চুপ করে বসে আছে বিদ্যুৎ। আস্তে আস্তে উঠে গঙ্গার কাছে যায়। ওর কণ্ঠস্বর ভীষণ শান্ত, ক্লান্ত। নূপুর, আমি জানি তুমি যেটা করেছো সেটা ঠিক করনি। অনেক মানুষের যন্ত্রণার কারণ প্রত্যক্ষ পরোক্ষভাবে তুমি। এমনকি তোমার মায়ের মৃত্যুটাও হয়তো তোমার কারণেই হয়েছে। যদি এই পথটা বেছে না নিতে তাহলে তুমি, তোমার মা সকলেই বেঁচে থাকতে। কিন্তু যেটা হয়ে যায় সেটা বদলানোর ক্ষমতা আমাদের কারোর কাছে থাকে না। আমি জানি না আমি কতটা কি করতে পারবো। নৃপেন্দ্রের মতো একটা জানোয়ারকে কবে সাজা দিতে পারবো আমি জানি না, তবে ওর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো এতটুকু বলতে পারি। আর এই অভিশপ্ত চাকতিটা আমার কাছে রাখবো না। এর কারণেই তুমি চলে গেলে, এর কারণেই তোমার মা চলে গেল। আমি পারতাম এটা বিক্রি করে স্পন্দনকে টাকা দিতে, কিন্তু আমি ওকে যতটা জানি ও কারোর টাকা নেওয়ার মতো ছেলে নয়। ও নিজে পরিশ্রম করবে, আধবেলা খেয়ে থাকবে, তাও ভালো, কিন্তু অন্য কারোর কাছ থেকে ও সাহায্য নেবে না। আর আমি চাইও না কত মানুষের কান্নায় জড়ানো এই জিনিসটা ওর জীবনের সঙ্গে জড়িয়ে যাক। এটার সঙ্গে তোমার পতনের শুরু হয়েছিল, আজ এটা তুমি নিয়ে যাও। বিদ্যুতের পকেটে যে মহামূল্য চাকতিটা ছিল ও সেই চাকতিটা গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেয়। এক মুহূর্তের জন্য ওর মনে হয় এতদিন বুঝি এর মধ্যেই নূপুর বন্দী ছিল, এতদিনে মেয়েটা মুক্তি পেল। ভালো থেকো, যেখানে থেকো ভালো থেকো। বিদ্যুৎ আর এখানে না থেকে ওর বাইকে করে ওখান থেকে চলে যায়। আজ সকালবেলা স্রোতস্বিনীর আশ্রমে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বোনকে নিয়ে ও এতটাই ব্যস্ত ছিল যে ও সকালবেলা যেতেই পারে না। ও নিজের ম্যানেজারকে বলে রেখেছে যত দ্রুত সম্ভব স্পন্দনের কাগজপত্রের ব্যবস্থা করে দিতে, আর ও তরঙ্গিনীকে নিয়ে মনোবিদের কাছে যায়। স্রোতস্বিনী কখনোই নিজের টাকা পয়সা বা ক্ষমতার অপব্যবহার করে না, কিন্তু এখনো মনে প্রাণে চাইছে ওর বোনকে এখান থেকে দূরে লন্ডনে পাঠিয়ে দিতে। ওর কেবলই মনে হয় তরঙ্গিনী বাচ্চা মেয়ে, ওর বুদ্ধি নেই। ও যদি এখান থেকে দূরে চলে যায় তাহলে ভালোই থাকবে, বরং সম্রাটকে ভুলে যেতে পারবে। তরঙ্গিনী স্রোতস্বিনীর সঙ্গে যেতে চায়নি, কিন্তু অনেকবার সম্রাটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যখন করতে পারে না তখন ও মনোবিদের কাছে যেতে রাজি হয়। যদি গতবারের মতো এবারও সম্রাটের সঙ্গে দেখা হয়ে যায় সেইখানে। মনোবিদ তরঙ্গিনীর সঙ্গে কথা বলে ওকে স্বাভাবিকই বলে, কিন্তু যখন পুরোটা শোনে যে ও ওর অপহরণকারীকেই ভালোবেসে ফেলেছে এবং তার জন্যই পাগল, তখন কিছুটা চিকিৎসার জন্য এবং কিছুটা স্রোতস্বিনীর ইচ্ছাতেই যাতে লন্ডনে দ্রুত ভিসা পেতে পারে সেরকমভাবেই লিখে দেয়। মনোবিদের কাছ থেকে যাওয়ার পরেই স্রোতস্বিনী ভিসা অফিসে ছোটে। সবকিছু যতক্ষণে শেষ হয় ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। বোনকে বাড়িতে রেখে এসে এবং বোনের জন্য নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করে ও পৌঁছে যায় আশ্রমের উদ্দেশ্যে। যাওয়ার আগে ওর ম্যানেজারকে বলে দেয় যাতে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেয়। ওর ম্যানেজার আশ্রম কর্তৃপক্ষকে জানায় বিভিন্ন কারণে স্রোতস্বিনী আজ সকালবেলা আসতে পারেনি, তাই এখন সন্ধ্যাবেলায় আসবে। এতগুলো টাকা স্রোতস্বিনী আশ্রমে দেবে বলে আশ্রম কর্তৃপক্ষ আর নিষেধ করে না। বিদ্যুৎ নতুন মোবাইল কিনেছে। ও
ও নতুন নাম্বারটা স্রোতস্বিনীকেও দিয়েছে। ভেবেছিল স্রোতস্বিনী ওকে একবার কল করবে, কিন্তু স্রোতস্বিনী কল না করায় ও নিজেই সন্ধ্যার দিকে কল করে। স্রোতস্বিনীর ফোন কয়েকবার বাজতে বাজতে রিংটা বন্ধ হয়ে যায়, তারপর মোবাইলের সুইচ অফ হয়ে যায়। স্রোতস্বিনীর মোবাইল তো কখনো সুইচ অফ হয় না। হ্যাঁ, মাঝে মাঝে মিটিংয়ে থাকলে সাইলেন্টে থাকে, তারপর ও কল করে নেয়। মেয়েটা যে ওকে ভালোবাসে সেটা বিদ্যুৎ বোঝে। ওর মধ্যেও অনুভূতির ঝড় ওঠে, আর এখন ফোনে না পেয়ে ও কিছুতেই দুশ্চিন্তা থামাতে পারে না। চিন্তিত বিদ্যুৎ ঋতব্রতকে ফোন করে। ঋতো, তুই কোথায় আছিস রে? আমি আমি না মানে আমি বুঝলাম, আয়নার কাছে আছিস তাই তো? ঠিক আছে, তুই তোর বাড়িতে আয়, আমার একটু দরকার আছে। কিন্তু এখন না, মানে পরে গেলে হয় না। কি হয়েছে রে বিদ্যুৎ? আয়না পাশেই বসেছিল। ও ফোনটা ঋতব্রতর হাত থেকে কেড়ে নেয়। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? জানি না রে, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার সিক্সথ সেন্স বলছে স্রোতস্বিনী কিছু একটা গন্ডগোল করতে চলেছে, বুঝলি? ও যখন কাল রাতে স্পন্দনের সঙ্গে কথা বলছিল তখন ওর চোখ মুখ ঠিক লাগছিল না আমার। আমি আজ অনেকক্ষণ ধরে ফোন করেছি ওকে, কিন্তু ফোনেই পাইনি। ওর বাড়িতেও খুঁজে এসেছি, আমি ওকে পাইনি। অফিসেও পাইনি। ওর ফোনও সুইচ অফ বলছে। ওর ফোন নাম্বার ট্রেস করে দেখতে হবে কোথায় গেছে ও। ঠিক আছে, শোন, তুই চিন্তা করিস না একদম। হ্যাঁ, ঋতো পৌঁছে যাবে, বুঝলি? তুই ওর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যা, তার মধ্যেই ঋতো পৌঁছে যাবে। কিন্তু আয়না, আমরা সবে এখানে খেতে এসেছি, আর আর রে, তুই বুঝতে পারলি না ওখানে বিদ্যুৎ অত চিন্তা করছে? কি রে তুই, মেয়েটা কোথায় গেল জানা নেই, আর তোর কাছে এখন মানে খাওয়াটা আগে হলো? হ্যাঁ, সিরিয়াসলি ওখানে যা না ঋতো, নইলে কিন্তু মার খেয়ে মরবি, তুই বলে দিচ্ছি। না 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 না, আমি যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। যাওয়ার আগে চারিদিকে দেখে নিয়ে ঋতব্রত আয়নার গালে চুম্বন করে। আয়না ওর দিকে চোখ পাকিয়ে তাকালে ঋতব্রত তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তবে আয়না কিছুতেই হাসি চাপতে পারে না, ও একটু হেসেই ফেলে। ঋতব্রত নিজের ঘরে জিনিসপত্রের সামনে এসে বসেছে। ও এখন কোথায় আয়নার সঙ্গে সময় কাটাতো তা না, এখন যন্ত্রপাতির সামনে বসতে হচ্ছে। বিভিন্ন জিনিস দেখাশোনার পর অবশেষে ও বিদ্যুৎকে প্রশ্ন করে। আরে বিদ্যুৎ, তোর চোখে কি সিসি ক্যামেরা লাগানো থাকে নাকি রে? কি করে তুই জানিস বলতো আমি আর আয়না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়েছি? যখনই আমি আয়নার সঙ্গে একটু সময় কাটাতে চাই তখনই তোর কাজের কথা মনে পড়ে যায়। বল, সারাদিন বাড়িতে ছিলাম, একবারও তোর আমার কথা মনে পড়লো না। আর যেই এতদিন পর একটু বেরিয়েছি অমনি তোকে ফোন করতে হলো। এই ঋতু, মজা নয়, এখন আমি মজার স্টেজে নেই রে। এখন ওর মোবাইল সুইচ অফ বলছে। তুই একটু দেখ না ও কোথায় আছে, দেখ। আমার মনে হচ্ছে ও কিছু একটা গন্ডগোল পাকাতে গিয়েছে। কাল সকালে নৃপেন্দ্রর নাম শুনে ও রেগে গিয়েছিল, তখনই ও ওই দিকটা ছুটে যাচ্ছিল। আমার কেন জানি না মনে হচ্ছে ও কোনো একটা ভুল স্টেপ নিতে যাচ্ছে। তুই তাড়াতাড়ি দেখ তো কোথায় আছে। বিদ্যুৎ এবং স্রোতস্বিনীকে ঋতব্রত ভালোবাসে। এখন স্রোতস্বিনীর বিপদ অনুভব করে ও আর কথা বাড়ায় না। ও ফোন নাম্বারটা ট্রেস করতে থাকে। তবে বেশিক্ষণ ওকে অপেক্ষাও করতে হয় না। কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে স্রোতস্বিনীর ফোন শেষবার কোথায় ছিল। ঋতব্রত যে কিছু একটা বুঝতে পেরেছে সেটা বুঝে বিদ্যুতের কপালেও ভ্রুকুটি জমা হয়। কি হয়েছে ঋতু, তোকে এরকম লাগছে কেন? সব ঠিক আছে? ও কোথায়? কিছু না বলে ঋতব্রত স্ক্রিনে জায়গাটার দিকে আঙুল নির্দেশ করলে বিদ্যুৎ হতবাক হয়ে যায়। স্রোতস্বিনীর মোবাইল আছে নৃপেন্দ্রর আশ্রমের মধ্যে। তার মানে ওর ধারণাই সঠিক। কোনো কিছু না ভেবে স্রোতস্বিনী এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় ও ভীষণ অস্থির হয়ে ওঠে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে বিদ্যুৎ তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। আশ্রমে আসলে প্রত্যেকের মোবাইল সুইচ অফ রেখে মোবাইল জমা দিয়ে তবেই ভিতরে ঢুকতে হয়।
সেই মতো স্রোতস্বিনীও ওর মোবাইলটা জমা দিয়েই ভেতরে ঢোকে। এখানে এসে স্রোতস্বিনী যখন শোনে যে নৃপেন্দ্র আশ্রমে নেই, কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে, তখন প্রথমে ও একটু হতাশ হয়ে পড়ে। কিন্তু শুধু শুধু কিছু ছেড়ে দেওয়ার মেয়ে স্রোতস্বিনী না, এখান থেকে কোনো না কোনো প্রমাণ পাবেই, এইটা ভেবেই ও আশ্রমের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। বেশ মোটা অঙ্কের টাকা দেওয়ায় আশ্রম কর্তৃপক্ষের একজন সদস্যকে ঘুরিয়ে ঘুরিয়ে আশ্রম দেখাচ্ছিল, কিন্তু যখন আশ্রমের একটা কাজ পড়ে তখন ওকে চলে যেতে হয়। স্রোতস্বিনী ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ও এবার নিজে ঘুরে ঘুরে সবটা দেখতে পারবে। নৃপেন্দ্র না থাকলেও এখান থেকে ও অনেক কিছুই জানতে পারবে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্রোতস্বিনী কোনো কিছুই খুঁজে পায় না। ও তবুও হার না মেনে এই ঘর ওই ঘর দেখতে থাকে। ও দেখে একটা ঘর বন্ধ করা আছে, তালা দেওয়া নেই ঘরটায়, তবে ঘরের বাইরে লেখা বিশ্রামাগার, প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আশেপাশে কেউ নেই দেখে ও দরজা খুলে ঠিক ভিতরে ঢুকতেই যাবে, এমন সময় কেউ ওর মুখটা চেপে ধরে। এক মুহূর্তের জন্য স্রোতস্বিনীর মনে হয় ও বুঝি ধরা পড়ে গেল, ওর বুঝি আজকেই শেষ দিন। ও যখন ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায় তখন দেখে ওর পাশে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। তুমি? আপনি এখানে কি করতে এসেছেন? বিদ্যুতের কণ্ঠস্বরে রয়েছে স্পষ্ট ভৎসনা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে? কি করতে চাইছেন আপনি? আপনাকে এতবার করে বোঝানোর পরেও আপনি এখানে চলে এলেন। আমাকে ওই লোকটার মুখোশ খুলে বের করতেই হবে। আমি এখানে ঠিক কোনো না কোনো প্রমাণ পাবই। আমাকে যে করেই হোক জানতেই হবে। আপনার কি মনে হয় নৃপেন্দ্র শাস্ত্রীর মতো একজন লোক এত কাঁচা খেলোয়াড়, যে কোনো কিছু না ভেবে সব প্রমাণ চোখের সামনে একেবারে সাজিয়ে রাখবে? আর আপনার মতো একজন রেস্টলেস মহিলা সেটা এত সহজে পেয়ে যাবেন? তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তবেই ছাড়ব। ওর আর কোনো অধিকার নেই সবার জীবন নষ্ট করে দেওয়ার। ও যা করেছে তার ফল হাতে নাতে পাবে। আমি একজন আইবি অফিসার স্রোতস্বিনী। আইবি অফিসার কারা হয়, তাদের পাওয়ার কত, সে কি করতে পারে তার কোনো ধারণা আপনার আছে? তারপরেও আমি সাসপেন্ড হয়ে গেছি। আর আপনি ভাবেন আপনি এত সহজে ওকে ধরে ফেলতে পারবেন? এটা এতটাও সহজ নয়। কথা না বাড়িয়ে চলুন এখান থেকে। না, আমি কোথাও যাব না। দরকার হয় আমি ধরা পড়ে যাব তাও ভালো, কিন্তু ওই লোকটার মুখোশ না খুলে আমি কোথাও যাব না। স্রোতস্বিনী, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আপনি শুধু নিজের বিপদ ডাকছেন না, পাশাপাশি সমস্ত লোকের বিপদ বাড়িয়ে দিচ্ছেন। আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি আপনাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। দেখুন, আমি যে এখানে এসেছি সেটা কেউ জানে না। সকলের থেকে লুকিয়ে আমি এখানে এসেছি। আমি ধরা পড়ে যাই সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। তাই আপনি যদি চান আমার ভালো হোক তাহলে এখান থেকে চলুন। স্রোতস্বিনী কিছুক্ষণ বিদ্যুতের মুখের দিকে তাকিয়ে থাকে। ও এই কথার কোনো উত্তর দিতে পারে না। ও মরে যাবে, কিন্তু বিদ্যুতের ক্ষতি হয় এমন কোনো কাজ ও করতে পারবে না। তাই ইচ্ছা না হলেও ওকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য পাটা বাড়াতেই হয়। স্রোতস্বিনীকে নিয়ে বিদ্যুৎ এখান থেকে যাচ্ছিল, এমন সময় ওর দাদার কণ্ঠস্বর শুনেও দাঁড়িয়ে পড়ে। ওর দাদা এবং আর একজন লোক এই দিকেই আসছে। স্রোতস্বিনীকে নিয়ে বিদ্যুৎ একটু আড়ালে লুকিয়ে পড়ে। নির্মলের হাঁটা চলার মধ্যে রয়েছে স্পষ্ট কর্তৃপক্ষ সুলভ আত্মবিশ্বাস, যেন ও কে, কি করে সবকিছু সম্পর্কে স্পষ্ট ধারণা ওর আছে। তুমি কোথায় যাচ্ছ বিদ্যুৎ? নির্মল দাও এখানেই আছে গো। চলো না ওনার সঙ্গে কথা বলি। উনি যখন এখানে আছেন, উনি তার মানে আমাদের খুব সহজেই নৃপেন্দ্রর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন। আর প্রমাণ পেতে তার মানে আমাদের আরও সুবিধা হবে। ও ঠোঁটে আঙুল রেখে চুপ করার নির্দেশ করলে স্রোতস্বিনী চুপ করে যায়। সমর, গুরুজি কদিনের জন্য বাইরে গিয়েছেন। উনি যাওয়ার সময় এখানের দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছেন। তুমি ওই দিকটা একটু দেখে নিও, আর আমি তো ফুলের ওখানে আছি, বাকিটা আমিই দেখে নেব। বিদ্যুৎ চাইলে তখনই ওর দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারত। সত্যি তো, এখানে নির্মল ফুল বিক্রি করে,
এত বছর ধরে কাজ করায় এখানে একটা সহজ সরল সম্পর্ক গড়ে ওঠাটাই স্বাভাবিক, কিন্তু বিদ্যুতের কিছু একটা অন্য রকম মনে হয়। এই অদ্ভুত রকমের মনে হওয়াটা ওর কদিন ধরেই হচ্ছে, কিন্তু কি যে মনে হচ্ছে সেটাই ও বুঝতে পারে না। ওর দাদা এবং ওই লোকটা যখন ওখান থেকে চলে যায়, ও ওখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে অপেক্ষা করে। স্রোতস্বিনী ওর মোবাইল নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর তারপর একসঙ্গে ওরা ওখান থেকে চলে যায়। জ্যোতিকা এবং সুপ্রিয়া দুজনে হাতে হাতে রান্না করে। আজ সুপ্রিয়ার শরীরটা একটু অসুস্থ থাকায় জ্যোতিকা একাই রান্না করছে। এই নিয়ে অবশ্য ওর মনে এতটুকু খারাপ লাগা নেই। ওর মাকেও যতখানি ভালোবাসে, শাশুড়িকেও ঠিক একই রকম ভালোবাসে। ওর শাশুড়ি ওকে বকাবকি করে, আবার কাছে ডেকে নেয়। জ্যোতিকা যে ওকে কত ভালোবাসে সেটাও বোঝে। শুধু ওর শাশুড়ি কারো নামে নিন্দা করা বা পরচর্চা করা একদম পছন্দ করে না। ওর শাশুড়ির সব কিছু ভালো, শুধু যদি শাশুড়ি বৌমা মিলে একটু এর কথা ওর কথা বলতে পারত, তাহলে ওর থেকে সুখী আজ আর কেউই হতো না। ফোনে গান চালিয়ে জ্যোতিকা রান্না করছিল। এমন সময় বিদ্যুৎ রান্নাঘরে ঢোকে। বিদ্যুৎকে রান্নাঘরে ঢুকতে দেখে জ্যোতিকা গানটা বন্ধ করে দেয়। ভাই, কিছু বলবে? জানোই তো, একা একা বাড়িতে থেকে বোর হই, কেউ নেই যার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলবো, তাই আর কি। আরে না 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 বৌদি, ঠিক আছে, একদম ঠিক আছে। প্রত্যেকের একটা নিজের জগৎ আছে, নিজস্ব ভালো লাগা নিয়ে থাকাটাই তো উচিত। কিন্তু তুমি একা একা রান্না করছো কেন? মা কোথায়? আসলে মায়ের শরীরটা ভালো নেই গো। কি হয়েছে? আমি আমি মায়ের কাছ থেকে ঘুরে আসছি। আরে না না, ব্যস্ত হইও না, সেরকম কিছু না, ওই একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছে আর কি। চিন্তা নেই, আমি মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, না মানে, আচ্ছা বৌদি, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি কিছু মনে না করো। এটা কোনো কথা হলো ভাই? তোমাকে তো শুধু ভাই আমি বলি না, তুমি সত্যি সত্যি আমার ভাই। তোমার কথায় আমি কি মনে করব বলো তো? তাছাড়া তুমি কি মনে করানোর মতো ছেলে? বলো না, কি বলবে? আচ্ছা বৌদি, দাদাকে তোমার কেমন লাগে? কেমন লাগে মানে? এখন কি তোমার দাদাকে আবার কি যে বলছো না, কেমন লাগবে আবার? যেমন লাগার তেমনই লাগে। না না বৌদি, আমি সে কথা ঠিক বলতে চাইছি না। আমি বলছি, দাদা সম্পর্কে তোমার খারাপ ভালো কিছু মনে হয় না? মানে দাদার সম্পর্কে সন্দেহজনক কিছু? সন্দেহ কি করব ভাই? ওই লোকটা আবার সন্দেহ করার মতো কিছু করে নাকি? ওই তো দুটো ফুল বিক্রি করে আসে, এসে মায়ের সঙ্গে কথা বলে, মেয়ের পড়াশোনা কেমন হচ্ছে জানে, আর তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কি বলবো বলো তো ওই লোকটার কথা? ওর সঙ্গে যে আমি একটু কথা বলবো, একটু গল্প করব, আমার সেই উপায়ও নেই। তবে কি বলো তো, মানুষটাকে তো দোষ দিতেও পারি না। সারাদিন এত খাটাখাটনি করে, ঘুম তো পাবেই বলো। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের অবচেতনে অনেক সময় এমন অনেক কিছুই ধরা পড়ে যা আমরা ভেবেও পাই না। তো তোমার কি সেই রকম কিছু কখনো মনে হয়েছে দাদার সম্পর্কে? না তো ভাই, অন্যরকম তো কিছু মনে হয়নি। ওই মানুষটাকে বিয়ের সময় যেমন দেখেছি, এখনো তেমনই আছে গো। আর আমাদের যেহেতু এক পাড়ায় বাড়ি, তাই তুমি তো জানোই, তোমার দাদাকে আমি বিয়ের আগেই চিনতাম। যেমন ছিল একদম তেমনই আছে, সংসারন্ত প্রাণ। তুমি কত ছোট ছিলে বলো তো? তোমাকে তো তোমার দাদাই নিজের হাতে বড় করেছে। তুমি বলো, ওই মানুষটা কখনো বদলাবে? তবে হ্যাঁ, একটা জিনিস তুমি ঠিকই বলেছ, যত বয়স বাড়ছে আস্তে আস্তে লোকটা খিটখিটে হয়ে যাচ্ছে। আগে এমনটা একদম ছিল না। নিজের ভাবনা চিন্তার জন্য বিদ্যুতের খারাপ লাগে। সত্যিই তো, ওকে বড় করার জন্য ওর দাদা কী না করেছে। একটা সময় এমন গিয়েছে যখন ওদের বাড়িতে ঠিকমতো খাবার পর্যন্ত ছিল না। ওর দাদা নিজে না খেয়ে ওকে খাইয়েছে, পড়িয়েছে। একটা দিনের জন্যেও কখনো আর্থিক কষ্টের প্রত্যক্ষ মুখোমুখি ওকে হতে দেয়নি, আর সেই দাদাকেই ও সন্দেহ করছে। আচ্ছা ঠিক আছে বৌদি,
আমি আমার ঘরে যাচ্ছি, তুমি রান্না করো, কেমন? সে ঠিক আছে, কিন্তু তুমি কি কিছু বলতে এসেছিলে? না না, এমনি দাদা আসেনি তাই আর কি। তুমি রান্না করো। হ্যাঁ, রান্না তো করবই। আসলে দেখো না, খুব চিন্তা হচ্ছে জানো তো। মেয়েটা এখনো ফেরেনি। ওর বাবা প্রত্যেক দিন ওকে নিয়ে আসে, কিন্তু ফোন করে আবার আজকে সেও বলেছে যে আসতে একটু দেরি হবে। ততক্ষণ আমার মেয়েটা কোচিংয়ে একা একাই বসে থাকবে। সে কি, ঋত্বিকা একা একা বসে আছে? তুমি তো আমাকে আগে বলনি, আমি নিয়ে আসছি। আরে না না, ঠিক আছে, তোমার দাদা নিয়ে আসবে গো। আর এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি সারাদিন এত কাজের মধ্যে থাকো ভাই, বাড়িতে আসারই সময় পাও না। না না, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। এটা কোনো কথা হলো বৌদি? ঋত্বিকা কি আমার কেউ নয়? আমার ভাইজি ওখানে একা একা অপেক্ষা করছে, কখন দাদা আসবে ততক্ষণে ও আসবে। তারপর আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসছি। ও যেই কোচিংয়ে পড়ে ওই কোচিংয়ে যেতে হবে তো? হ্যাঁ, সেখানেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসছি। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।